এবারে আমরা এক ইস্যুতে অতিথিদের মন্তব্য নেব। শুরুতেই আমরা যেতে চাই বগুড়া থেকে যুক্ত হওয়া জামাত নেতা ডক্টর মোস্তফা পারভেজ ফয়সাল আপনার কাছে। আপনি শুনছিলেন যে এনসিপির নাহিদ ইসলাম মানে একটা রাজনৈতিক প্রতারণার অভিযোগ এনেছে জামাতের উপর। বলেছে যে তার একটা বড় আন্দোলন করতে চেয়েছিল, কিন্তু জামাত এখানে বা তার মিত্ররা মানে হীন একটা উদ্দেশ্য, দলীয় উদ্দেশ্য হাসিলের জন্য সেই যে আন্দোলন সেটিকে ভিন্ন পথে বা বিপদগামী করেছে। মানে আপনার কাছে আমার প্রশ্নটা হলো যে জামাতের উপরই কেন এই যে এই ধরনের প্রতারণার অভিযোগগুলো বারবার আসে? জি, ধন্যবাদ আজহার লেমন আপনাকে। আপনার মাধ্যমে দেশ বিদেশে যারা আমার কথা আলোচনা শুনছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসলে নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন আমি আজকেও দেখেছি, এটা জামাত ইসলাম অলরেডি বিবৃতি দিয়েছেন। জনাব এহসান মাহবুব জুবাই একটা বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন নাহিদ ইসলাম যা বলেছেন তা অনেকটা অস্পষ্ট। বাট আমি মনে করি নাহিদ ইসলাম যে ভাষাগুলো ইউজ করেছেন, যেভাবে কথা বলেছেন, এটা অনেকটা রাজনৈতিকভাবে অভদ্রতাও বলা যেতে পারে। একটা বিষয় হলো, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতার একটা ভিডিও বক্তব্য দেখলাম, সেখানে বলেছে যে আমরা একসাথে আলোচনা করেছি। একসাথে আলোচনা করে নাহিদ ইসলামকে আহ্বায়ক করা হয়েছিল। একদিন পরে নাহিদ ইসলাম জানিয়ে দিল তিনি আর সেখানে কাজ করছেন না, কারণ সেখানে পিআর নিয়ে একটা অভিযোগ চলে আসছে। জামাতের পিআর নিয়ে একটা অভিযোগ চলছে। তো পিআরের যে আলোচনাটা, এটা জামাত ইসলামে তো দীর্ঘদিন ধরে ছিল। শুধুমাত্র পিআরের কারণে যে নাহিদ ইসলাম এখান থেকে চলে গেল, সরে দাঁড়ালো, এবং যে ভাষায় তিনি স্ট্যাটাসটা দিয়েছেন, এটা আসলে আমার কাছে বোধগম্য নয়। আমার কাছে মনে হয় নাহিদ ইসলাম তার হতাশার জায়গা থেকে, রাজনৈতিকভাবে যে জায়গায় পড়ে গেছেন তারা, সেই হতাশার জায়গা থেকে সম্ভবত স্ট্যাটাসটা দিয়েছেন। নাহিদ ইসলাম যে অভিযোগগুলো করেছেন, আমি অসত্য বলবো না মিথ্যা বলবো, এটা সবভাবেই ব্যাখ্যা করা যায়। যেমন জামাত কোনো কার্যকর প্রস্তাব দেয় নাই, সাংবিধানিক দৃষ্টিভঙ্গি নাই জামাতের প্রস্তাবে, গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি ঐক্যের কোনো কথা নেই, এ ধরনের বিষয় আসছে। অথচ আপনি যদি দেখেন, ঐক্যবোধ কমিশনের আলোচনা যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে জামাত অনেকগুলো কার্যকরী প্রস্তাব দিয়েছে, যে প্রস্তাবগুলোর সাথে স্বয়ং বিএনপিও শুরুতে ছিল না। এই যে ধরেন, প্রধানমন্ত্রী দুইবারে বেশি থাকতে পারবে না, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় একই ব্যক্তি দুইটা পজিশন হোল্ড করতে পারবে না। এরপরে ধরেন উচ্চকক্ষের বিষয়টা, উচ্চকক্ষে জামাত প্রথমে প্রস্তাব দিয়েছিল 2/3 ভোট লাগবে কোনো একটা সংবিধানের আইন কার্যকর করার জন্য। পরবর্তীতে সবার সাথে একমত হয়েছে যে 50%-এর বেশি হলে একমত হবে। তো এ ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো বেসিক এগুলো আলোচনায় আসছে, কিন্তু এটা তো সত্যি যে পুরো ঐকমত্য কমিশনের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা, সেখানে নিম্নকক্ষে পিআর তো ছিল না। জি, নিম্নকক্ষে পিআর ছিল না। অনেক রাজনৈতিক দলের অনেক প্রস্তাব ছিল, জামাতের ঠিক তেমনি একটা প্রস্তাব ছিল, পিআর নিয়ে একটা দাবি ছিল। আমি এর আগেও এখন টিভিতে একটা কথা বলেছি, পিআর বাংলাদেশের রাজনৈতিক, যদি আপনি দীর্ঘ সময় স্থিতিশীল রাজনীতি চিন্তা করেন তাহলে পিআর এর প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, জামাত যে দাবি করছে যে এক্ষুনি পাশ করতে হবে কি হবে না, এটাতে আলোচনা হতে পারে। আমি মনে করি আলোচনার সুযোগ আছে। সেটা এখন হবে নাকি এক সেশন পরে হবে, নাকি নতুন ভোটের পরে নতুন সংসদ আসলে সেখানে হবে, সেটা আমরা আলোচনা করতে পারি। কিন্তু এটা আলোচনা বাদ দেবে বিষয়টা এরকমও নয়, কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় পিআরের প্রয়োজনীয়তা আছে। আমাদের দেশের যে বাস্তবতাটা, যেখানে 40% ভোট পেলে 35% ভোট পেয়ে 88% আসন পেয়ে যাচ্ছে, ঠিক এই ব্যালেন্স একটি জায়গায় অবশ্যই পিআরের প্রয়োজনীয়তা আছে। এবং অতীতেও আমরা দেখেছি জামাত একটা সময় বাংলাদেশের রাজনীতিতে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট কথা বলেছিল, সেখানে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো তার প্রস্তাবের বিরোধিতা করেছিল। কিন্তু আলটিমেটলি একটা সময় কি এই রাজনৈতিক দলগুলো কিন্তু জামাতের সুরে কথা বলেছে। মোস্তফা পারভেজ ফয়সাল, আপনার কাছে আবার আমরা আসবো।